স্কুলস অফ সাইকোলজি যেটা লিস্ট দিয়েছিলাম সেটা হচ্ছে স্ট্রাকচারালিজম, ফাংশনালিজম, বিহেভিয়ারিজম, কগনিটিভিজম, এগুলো বিহেভিয়ারিজমের পরে গেস্টাল্ট, দ্যাট ইজ হোলিজম, তারপরে কি দিয়েছিলাম হিউম্যানিস্টিক অ্যাপ্রোচ, সাইকো অ্যানালিটিক অ্যাপ্রোচ বা সাইকো ডাইনামিক অ্যাপ্রোচ। মোটামুটি এই হচ্ছে আমাদের স্কুলস অফ সাইকোলজি। স্কুলস অফ সাইকোলজি যেটা বলেছি যে ডিফারেন্ট পার্সপেক্টিভ, ডিফারেন্ট ওপিনিয়ন্স থেকে যে সাইকোলজিস্টরা নিজেদেরকে একত্রিত করেছেন, এক জায়গায় তারা ডিফারেন্ট একটা পার্সপেক্টিভ বলেছেন, যে জন বলেছেন যে সাইকোলজি এটা করে, ওটা করে, সেই তাদের একটা করে ওপিনিয়ন্স হয়েছে, ওপিনিয়ন হয়েছে, দ্যাট ইজ হচ্ছে তোমার, সেটাকেই আমরা স্কুলস বলছি। যে পার্সপেক্টিভটা তৈরি হয়েছে, অ্যাপ্রোচটা তৈরি হয়েছে, সেটাকে আমরা স্কুলস বলছি। তো ফার্স্ট আমরা আসছি স্ট্রাকচারালিজমে। স্ট্রাকচারালিজমের মেইন বক্তব্য ছিল, স্ট্রাকচারালিস্ট যারা তাদের বক্তব্য ছিল যে আমাদের যে মেন্টাল প্রসেসগুলো রয়েছে, ইমোশন, ফিলিং, অ্যাটেনশন, দে আর কংক্রিট অ্যাজ আ স্ট্রাকচার। লাইক যেমন ধরো এই বিল্ডিং, যে কোনো একটা বাড়ি, এই বাড়ি কী জিনিস দিয়ে তৈরি? ইট, কাঠ, পাথর, বালি, সুনচুরকি। তো এই জায়গাগুলোর থেকে মানে সমস্তই তো এক, ইট, কাঠ, পাথর, চুনসুরকি সমস্তই তো এক। তো কিন্তু কোনো বাড়ি কি এক দেখতে? ডিফারেন্ট কম্পোনেন্টস কিন্তু ডিফারেন্ট দেখতে, প্রত্যেকটা বাড়ি ডিফারেন্ট দেখতে, স্ট্রাকচার ওয়াইজ কংক্রিট আলাদা, পুরোটাই আলাদা। ঠিক তেমনই প্রত্যেক ইন্ডিভিজুয়াল, তাদের বক্তব্য হচ্ছে প্রত্যেক ইন্ডিভিজুয়ালের মেন্টাল প্রসেসগুলো এক হতে পারে, সেই একই অ্যাটেনশন, সেন্সেশন, পারসেপশন, ইমোশন, ফিলিং, হোয়াট এভার, কিন্তু সেই স্ট্রাকচার যে একজন ইন্ডিভিজুয়ালকে যেভাবে তাদের সাজানো হয়, সেইভাবে একটা ইন্ডিভিজুয়ালের পুরো স্ট্রাকচার তৈরি হয়। দিস ইজ ফিক্সড, দিস কান্ট বি চেঞ্জড। এটা স্ট্রাকচারালিজমরা বললো, স্ট্রাকচারালিস্টরা বললো। তারপরে হচ্ছে ফাংশনালিজম। ফাংশনালিস্টরা বললেন যে না, সেটা নয়। ঠিক আছে, সবার মেন্টাল প্রসেস এক, বাট নট কংক্রিট। যখন যেমন সিচুয়েশন হচ্ছে তখন তেমন তাদের ফাংশনস করতে হচ্ছে। জাস্ট লাইক এখন আমার ইমোশনাল হতে হবে, এমন সিচুয়েশন, ইমোশনাল একটা হওয়ার ব্যাপার আছে, তখন আমি আগে ইমোশনাল হলাম, কিন্তু এখন আমি পড়াশুনো করছি, তাহলে এখন আমার ইমোশনাল হওয়ার কোনো প্রয়োজন নেই, এখন আমার অ্যাটেনশনটা বেশি দরকার, আমার লার্নিং, মেমোরি এগুলো বেশি দরকার। সেই জায়গাগুলোকে আমরা এক করছি, দ্যাট ইজ ফাংশনালিস্টরা তাই বললেন। বিহেভিয়ারিস্টরা এসে বললেন, বিহেভিয়ারিস্টরা হলেন ওয়াটসন, ম্যাকডুগাল, প্যাভলভ, স্কিনার। এনারা এসে বললেন যে, প্রথম ওয়াটসন আসলেন, ওয়াটসন এসে এটা বললেন যে তোমার সবই হচ্ছে স্টিমিউলাস রেসপন্স মেকানিজম। বিহেভিয়ার তো অরিজিনেটেড ফ্রম স্টিমিউলাস অ্যান্ড রেসপন্স মেকানিজম। যেমন ধরো তোমাকে একটা মশা বাইট করলো, তুমি মশাটাকে মারলে, এবার যেই মশাটাকে মারলে তখন জিনিসটা এসে গেল কি, ওটা তোমার বিহেভিয়ার। কিন্তু আমাকে হয়তো মশাটা বাইট করলো, আমি তখন এরম করে উড়িয়ে দিলাম বা এরম করে উড়িয়ে দিলাম, তাহলে এটা আমার বিহেভিয়ার। তো ওয়াটসন ওনারা বলছেন যে অল আর স্টিমিউলি, আমাদের এনভায়রনমেন্টে যা কিছু আছে, স্টিমিউলিগুলো যদি আমাদের যেমনভাবে আমরা সেই স্টিমিউলির রেসপন্স করি, দ্যাট ইজ আওয়ার বিহেভিয়ার। কোনো সমস্যা নেই তাতে। ইভেন ওয়াটসন তো এটাও বললেন যে আমাকে 100 ইনফ্যান্টস দিয়ে দাও, আমি তাদেরকে এমন এনভায়রনমেন্ট দেবো, দ্যাট ইজ এমন স্টিমিউলি দেবো, আমি যাকে যেরকম বলবে সেরকম তৈরি করবো। ডাক্তার তৈরি করতে পারি, রবার তৈরি করতে পারি, মানে ডাকাত। 100 ইনফ্যান্টস আমাকে দিয়ে দাও, এরকম বললেন। তো যাই হোক, সেটা কেউ দেয়নি, সেটা আলাদা ব্যাপার। 100 জন শিশু তাকে দিয়ে দেওয়া সম্ভব? সে তার মতো করে যেরম বলা হবে তার মতো করে সে রেডি করবে। যাই হোক, সেটা হয়নি। ওয়াটসন একটা অ্যালবার্টকে নিয়ে পরীক্ষাও করেছেন। অ্যালবার্ট হচ্ছে 11 মাসের 11 মান্থ ওল্ড বয়, 11 মাসের একটা শিশু,
তাকে একটা সফট টয় ইঁদুর দেখানো হচ্ছিল ফারের, এবং বাইরে থেকে স্ক্রিমিং সাউন্ড করা হচ্ছিল। এবার ওই 11 মাসের শিশু তো জানে না যে কোথা থেকে আওয়াজটা আসছে, সে আওয়াজটাই ভয় পাচ্ছে, কিন্তু ওকে দেখানো হচ্ছে, সামনে দেখানো হচ্ছে ওই ইঁদুরটা। এবার এটা বেশ কদিন অভ্যাস করার পর ও কি মানে ব্যাপারটা কি হলো শিশুটার সঙ্গে, ওই 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 মানে সফটওয়্যারটাকেই ভয় পেতে শুরু করলো। স্ক্রিমিং সাউন্ডটা কিন্তু বাইরে হচ্ছে। যেরকম আমি তোমাকে উদাহরণ দিচ্ছি, যেরকম হচ্ছে যখন আমাদের কোনো ছোট বাচ্চাদের আমরা ভয় দেখাই, তখন আমরা কি বলি, জুজু। মানে জুজু শব্দটা কিন্তু জেনে আসে না, কিন্তু আমরা ছোট বাচ্চাদের জুজুটাকে এমন চোখ মুখের ভঙ্গি করে এমন আওয়াজ করে বলি, ওরে বাবা যাস না, জুজু আছে, বলি না? তো করে 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 এই জুজু শব্দটাও ভয় পেয়ে যায়, পুরো ভয় পেয়ে যায়। এই ব্যাপারটা হচ্ছে কন্ডিশনিং, দ্যাট ইজ স্টিমিউলাস রেসপন্স। প্যাভলভও পরে দেখিয়েছেন কুকুরের পরীক্ষাটায়। সাউন্ড অফ দ্য কুকুরকে খাবার দেওয়া হচ্ছে আর বেল বাজানো হচ্ছে, ধীরে ধীরে খাবার আর দেওয়া হচ্ছেও না, বেলের সঙ্গে সঙ্গেই স্যালাইভেশন হচ্ছে। এগুলো পরে দেখেছি, এগুলো অল অ্যাবাউট স্টিমিউলাস, এবং তার একটা রেসপন্স করা হচ্ছে, রেসপন্স করছে, দ্যাট ইজ আওয়ার বিহেভিয়ার। গেল। বিহেভিয়ারিজমের পর আসছি হোলিজম, সমগ্রতাবাদ বাংলায়। গেস্টাল্ট, গেস্টাল্ট মানে শব্দের অর্থ হচ্ছে শেপ, এটা একটা জার্মান শব্দ। গেস্টাল্টিস্ট কারা? 3 জন সাইকোলজিস্ট, পুরো নাম হচ্ছে কার্ট কফকা, উলফগ্যাঞ্জ কোহলার, ম্যাক্স ওয়ার্দাইমার। KKW, কফকা, কোহলার, ওয়ার্দাইমার। এই KKW সাইকোলজিস্ট নিজেদেরকে গেস্টাল্টিস্ট বা গেস্টাল্ট সাইকোলজিস্ট বললেন। কেন না, তারা শেপের ওপর বেশিটা বলেছেন। শেপ মানে ফর্ম, যে কোনো কিছুর ফর্ম। কীরকম বলেছেন? বলছেন যে উই আর নট পারসিভিং এনিথিং according to total of parts, we perceive as a whole. এই রুমটায় তুমি ঢুকলে, এই রুমটায় ঢুকেই তোমার মনে হলো এটা একটা পড়ার ঘর। টোটাল একটা হোল, একটা তোমার শেপ নিলে, ফর্ম বুঝলে রুমটা। তুমি কি এটা ভাবলে ও এটা একটা চেয়ার, এটা একটা টেবিল, এটা একটা বোর্ড, এখানে কিছু বুকস আছে, এগুলোর সমষ্টি, এগুলোর টোটাল, এগুলোর টোটাল হচ্ছে ঘরটা? তো ভাবি না আমরা কোথাও একটা ঢুকেই ঘরটাকে দেখে আমাদের মনে হয় দিস ইজ স্টাডি রুম। বা কোনো একটা ঘরে ঢুকলাম, দেখলাম একটা বেড আছে, একটা আলমিরা আছে, একটা হয়তো খুব বেশি হলে শোকেস আছে, তখন আমরা ভাবি ওটা দিস ইজ বেডরুম, একটা বড় বেড আছে, বেডরুম। এই যে সেটা একটা যে কোনো অবজেক্ট হতে পারে, যে কোনো ইভেন্ট হতে পারে, যে কোনো পার্সন হতে পারে। একজন পার্সনকে যখন আমরা দেখি, টোটাল ব্যাপারটা দেখে আমাদের একটা ইমপ্রেশন হয়, বেশ রাগি, খুব হাসি খুশি, যেমন যা খুশি। তো টোটাল তাকে আলাদা আলাদা সব কিছুর পার্ট হিসাবে, তিনি একটা চশমা পরেছেন, একটা ঘড়ি পরেছেন, এগুলোর তো পার্টের টোটাল হিসাবে দেখি না, আমরা অ্যাজ আ হোল দেখি। তো এটা ওনাদের মেইন বক্তব্য। এছাড়া লার্নিংয়ের ওপরে ওনার একটা বক্তব্য রেখেছেন। লার্নিংয়ের ওপরে কীরকম বক্তব্য রেখেছেন সেটা হচ্ছে, আমরা যখন কোনো কিছু লার্ন করি, বাচ্চারা, স্টুডেন্টরা, যে কোনো মানুষ, আমরা অ্যাজ আ ইনসাইটফুল লার্নিং করি, মানে আমরা ইনসাইট দিয়ে, আমাদের অন্তর্দৃষ্টি দিয়ে আমরা সেটাকে পারসিভ করি। বুঝতে পেরেছ? এখানে আমার আলাদা কোনো জায়গা নেই, মানে আলাদা কিছু ব্যাপার নেই। আমি যেটা ফিল করব, যেমন যে জিনিসটা শিখছি, সেই জিনিসটা যতক্ষণ না পর্যন্ত ভেতর থেকে অন্তর্দৃষ্টি, ভেতর থেকে ফিল করব, রিয়ালাইজ করব, ইনসাইটফুলি সেটাকে অ্যাবজর্ব করব, ততক্ষণ পর্যন্ত লার্নিং কমপ্লিট হয় না। এটা লার্নিংয়ের ওপরে বলেছেন। ম্যাক্সিমামটাই ফর্ম, শেপ। যে কোনো পার্সন, কী বললাম, যে কোনো পার্সন, যে কোনো অবজেক্ট, যে কোনো ইনসিডেন্ট, ইভেন্ট, যা কিছু হোক না কেন, অ্যাজ আ টোটাল। ধরো তোমার আজকে সারাটা দিন, রাত্রিরে যখন তুমি ভাবলে দিনটা কেমন গেল, মোটের ওপর ভালোই গেছে, একটু এটা ওটার এটা না, কিছুটা ভালো, কিছুটা খারাপ, কিছুটা এরকম খুব কম দেখি, মোটের ওপর ভালো হচ্ছে, এটাই কিন্তু আমরা ভাবি। দ্যাটস ইট।
এরপরে আসবো হিউম্যানিস্টিক অ্যাপ্রোচ। আমি সাইকোঅ্যানালিটিকটা পরে বলছি। হিউম্যানিস্টিক অ্যাপ্রোচে আসি। দুজন আছেন ম্যাক্সিমাম, আব্রাহাম মাসলো এবং কার্ল রজার্স। তারা বললেন হিউম্যানিস্টিক অ্যাপ্রোচ হচ্ছে আমরা নিড বেস, নিড, প্রত্যেক হিউম্যান বিংস নিড দ্বারা চালিত হয়। কীরকম? একটা বেসিক নিড থাকে যে আমরা হাংরি হই, থার্স্টি হই, তো আমরা ছোটোবেলা থেকেই আমাদের শেখানো হয় যে আগে তুমি নিজের ব্রেড অ্যান্ড ব্যাটার জোগাড় করো। এটা ছোটোবেলা থেকেই বুঝতে শুরু করে, করতে করতে মোটামুটি অ্যাডোলেসেন্স পিরিয়ডে সবাই জানে যে আমাকে পড়াশুনো করতে হবে, আমাকে বিভিন্ন ক্যারিয়ার ওরিয়েন্টেড যা কিছু করতে হবে, কারণ ব্রেড বাটারটা আমি নিজের পায়ে দাঁড়াতে চাই। তার মানে বাবা মা এই বলে দিয়েছে তোমাকে খাওয়াবো না, ব্যাপারটা ওরম নয়। কিন্তু একটা বেসিক নিড থাকবে, সেফটি নিড থাকে যে এরপরেও আমার কিছু নিরাপত্তা দরকার, আমরা সেভিংস করি, ইন্স্যুরেন্স করি, মেডিক্লেম করি, অনেক কিছু করি, দ্যাট ইজ সেফটি। একটা ভালো ফ্ল্যাট কিনতে পারি যাতে ভালো জায়গায় থাকবো, সব কিছুই সেফটির মধ্যে পড়ে, এইভাবেও তৈরি হই। তো এরকম করে আমরা লাভ, বিলঙ্গিংনেস, আমরা শ্রদ্ধা, ভালোবাসা সবই চাই। ধীরে ধীরে নিজের মতো কিছু কাজ করতে চাই। এই যে মানে ধরো আমি এনজিও করতে চাই, দ্যাট ইজ নিজের মতো কিছু কাজ। আমি আমার ভেতরে যে পটেনশিয়ালস আছে, আমি একটা গানের স্কুল করলাম, নাচের স্কুল করলাম, আমি একটা ইনস্টিটিউট করলাম এবং আমি সেই অনুযায়ী কাজ করছি, আমি অনেকের সাহায্য নিচ্ছি, দ্যাট ইজ মাই অ্যাকচুয়ালাইজেশন নিড। এটা মাসলো বলেছেন। তো যাই হোক না কেন, নিড, আমাদের প্রচুর নিড থাকে, সেটা ড্রাইভ থাকে, আমি কি করতে চাইছি জীবনে। প্রথমে বেসিক নিড থেকে শুরু করে, সেফটি থেকে শুরু করে, লাভ, বিলঙ্গিংনেস, অ্যাচিভমেন্ট, সমস্তটা মিলিয়ে আমরা সেই অনুযায়ী আমাদের চালনা করি, পরিচালিত করি, ডিরেকশন দিই। আচ্ছা, কগনিটিভিজম আরেকটা অ্যাপ্রোচ। কগনিটিভ সাইকোলজিস্টরা বললেন যে অন্য কোনো কিছুই নয়, উই আর অল ডাইরেক্টেড বাই আওয়ার কগনিটিভ প্রসেস। আমরা কেমন পারসিভ করছি, কেমন থিঙ্কিং করছি, আমরা কেমন প্রবলেম সলভিং করছি, আমাদের কী ফিলিংস হচ্ছে, কী ডিজায়ার হচ্ছে, আমরা কী চাইছি, অল অ্যাবাউট আওয়ার কগনিশন। আমাদের জ্ঞান দ্বারা, প্রজ্ঞা দ্বারা, কগনিশন দ্বারা আমরা এগিয়ে চলি, আমরা আমাদের পরিচালনা করি। এখন তো সবই পজিটিভ সাইকোলজির আন্ডারে। দেখবে তুমি দুঃখ, ব্যথা, বেদনা, চারপাশে যে কথাবার্তাগুলো চলছে, পজিটিভ সাইকোলজি কগনিটিভ হতে বলছে, সব কিছুকে লেট গো করতে বলছে, যে দুঃখ, ব্যথা, বেদনা যাই আসুক লেট গো করো, এগিয়ে চলো, রিভেঞ্জফুল হয়েও না, সেটা তোমার নিজেকে হার্ম করে। ইমোশনকে তুমি বুদ্ধি করে, ইমোশন তুমি নেগেটিভলিও করতে পারো, নেগেটিভ ইমোশন কগনিশনের আন্ডারে পড়ে না। রিভেঞ্জ নেওয়া, এটা ওটা করা, সামনের দিকে তোমাকে কেউ ব্যথা বেদনা দিয়েছে, হ্যাঁ এখন বৃহত্তর ক্ষেত্রে যদি বলি তাহলে হয়তো কখনো নিশ্চয়ই প্রোটেস্ট করার দরকার পড়ে। যেরকম অভয়াকাণ্ডে, যারা আজকে 9th আগস্ট এটা আমি মেনশন করছি, সেখানে অবশ্যই আমি এভাবে ভাববো না যে লেট গো করো, সন্দীপ ঘোষকে ছেড়ে দাও, সেটা নয়। যারা অন্যায় করেছে, সন্দীপ ঘোষ এবং তাদের টিম, তাদের অবশ্যই শাস্তি দরকার, সেটা আলাদা কথা। কিন্তু আমি নিজের জীবনে বলছি, ধরো তোমার কোনো বন্ধু তোমাকে কিছু কোনোভাবে চিট করেছে, তোমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে, চিট করেছে, ডিপ্রাইভ করেছে, তোমার সঙ্গে মিসবিহেভিয়ার করেছে, তখন সেই বন্ধুটির কথা ভেবে ভেবে তুমি এতই কেঁদে যাচ্ছ এবং সে তোমার সঙ্গে আর যোগাযোগ রাখবে না বলেছে, তোমার সঙ্গে কোনো সম্পর্ক রাখবে না বলেছে, অন্যায়ভাবে এসব কাজ করেছে, কোনোই হওয়ার ছিল না, সে হয়তো তোমার সঙ্গে ইমোশনাল ব্ল্যাকমেলিং করেছে, অনেক কিছু। তখন কি তুমি তার প্রতি রিভেঞ্জফুল হয়ে যাবে? সেটাও হবে না, এবং তুমি তার জন্য কেঁদে 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 আরও 6 মাস 1 বছর ডিপ্রেশনে যাবে না, না, একটু কষ্ট তো হবেই, কিন্তু সেখান থেকে তোমার লেট গো করে সামনের দিকে এগিয়ে যাবে, বরং তাকে ডিসকার্ড করে দিয়ে লাইফ থেকে, তাই তো? তো দ্যাট ইজ অলসো কগনিশন। এবং তুমি আরও নিজের প্রতি কনসেন্ট্রেট করবে, আরও ভালো থাকবে, আরও সুন্দর থাকবে। এবং কখনো যদি আবার কোনো সোলমেট তোমার লাইফে আসে, ভালো বন্ধু আসে, তুমি সেটার দিকে সেরকম তখন বুঝে নেবে, নয়তো তুমি নিজেকেই ভীষণ ভালোবাসবে, নিজে ভীষণ জীবনটাকে এনজয় করবে, পৃথিবীটাকে এনজয় করবে। পজিটিভ সাইকোলজি, কগনিটিভ সাইকোলজির থেকেই পজিটিভ সাইকোলজির জায়গাটা কিছুটা এসেছে। এবার ফাইনালি আমি আসবো সাইকো অ্যানালিটিক অ্যাপ্রোচ বা সাইকোডাইনামিক অ্যাপ্রোচ। কী বলেছেন সিগমন্ড ফ্রয়েড প্রথম সাইকো অ্যানালিসিসের কথা বলেন। অনেক কিছু বলার আছে। সিগমন্ড ফ্রয়েড অ্যাকচুয়ালি নিজে ছিলেন কিন্তু ফার্স্ট অফ অল নিউরোলজিস্ট। ওনার কাছে একজন পেশেন্ট আসে, ফেইন্ট হয়ে যাচ্ছে, উনি স্ক্রিনিং করে তেমন কিছু পাচ্ছেন না, পরে ধীরে ধীরে উনি দেখলেন তাকে অ্যাটেনশন দিলে
ভদ্রমহিলা ভালো হয়ে যাচ্ছে। তো উনি আবিষ্কার করলেন যে দেয়ার ইজ সামথিং ইন কিছু একটা ব্যাপার আছে। পরে উনি সাইকিয়াট্রিস্ট হন পড়াশুনো করে, এবং ধীরে 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 উনি সাইকোঅ্যানালিসিস একটা থিওরি আনেন। সাইকোঅ্যানালিসিস হচ্ছে মেইনলি দ্য থেরাপিউটিক প্রসিডিওর, মেইনলি দ্য অ্যানালিসিস অফ সাবকনশিয়াস। অনেক কিছু বলেন, আমি ডিটেলে পরে যাব। সাইকোঅ্যানালিসিসে উনি এটাও শেখান, বলেন যে মাইন্ড হচ্ছে কনশিয়াস, প্রিকনশিয়াস, সাবকনশিয়াস, আনকনশিয়াস। পার্সোনালিটির তিনটে স্ট্রাকচার: ইদ, ইগো, সুপার ইগো। ইদ অলওয়েজ প্লেজার প্রিন্সিপাল, সুপার ইগো অলওয়েজ ইনসাইটফুল, খুব বিবেকবান। আর ইগো হচ্ছে মাঝামাঝি একটা সত্তা, যে ঈদের কিছুটা কথা শোনে, সুপার ইগোর কিছুটা কথা শোনে, নিজের মতো চলে। যে ধরো আমার ঠান্ডা লেগেছে প্রচণ্ড, ঈদ আমায় বলছে আরও বৃষ্টিতে ভেজো বা আইসক্রিম খাও, ঈদ বলছে যে প্লেজার। আর সুপার ইগো বলছে তোমার না ঠান্ডা লেগেছে, তোমার না জ্বর এসছে, না না এখন কিচ্ছু খাওয়া যাবে না। তখন ইগো কী করলো, বললো যে হ্যাঁ এখন তো খাওয়া যাবে না। সুপার ইগোর কথা শুনলো, সত্যিই ঠান্ডা লেগেছে, জ্বর এসছে, এখন খাওয়া যাবে না, ঠিক আছে জ্বরটা কমুক, আমি একটা বড় দেখে ম্যাগনাম খাবো, ছোটোখাটো না, আমার ঠান্ডা লাগাটা সেরে যাবে। আজকে খেলে হয়তো একটা 25 রুপিসের খেতাম ছোটো দেখে, আমি এরপরে 90 রুপিসের একটা বড় দেখে আইসক্রিম খাবো। এই যে ইগো নিজেকে বুঝিয়ে নিল, এবং আর গেল না বৃষ্টিতে ভিজতে। হয়তো 7 দিন 10 দিন 15 দিন বাদে যখন সুস্থ হয়ে গেল, তখন আবার গেল সে আইসক্রিম খেতে। ইগো এইভাবে হ্যান্ডেল করলো দুটোকে। এগুলো কে শিখিয়েছেন আমাদের? টোপোগ্রাফি অফ মাইন্ড, স্ট্রাকচারাল থিওরি অফ পার্সোনালিটি অ্যান্ড সাইকোঅ্যানালিসিস। সাইকোঅ্যানালিসিসের মধ্যে চলছে হিপনোসিস করা, ফ্রি অ্যাসোসিয়েশন, মুক্ত মনে কথা বলা, অবশ্যই কোনো বিশেষ কারোর সঙ্গে প্রফেশনাল বা যে কথাবার্তা মানে কাউকে পাঁচকান করে বেড়াবে না সুবিধা মতো, সেরকম কারোর কাছে মুক্ত মনে কথা বলা, ফ্রি অ্যাসোসিয়েশন। ড্রিম অ্যানালিসিস, স্বপ্ন, অবচেতন মনে আমরা ঘুমোলে যে স্বপ্নগুলো দেখি সেগুলো অবচেতনের একটা কড়া নাড়া। এই অ্যাপ্রোচ থেকে উনি আমাদের সিগমন্ড ফ্রয়েড অনেক কিছু বলেছেন। আমি তোমাকে বলেওছি যে আমি IPS ইন্টারন্যাশনাল সাইকোঅ্যানালিটিক সোসাইটি অস্ট্রিয়া ভিয়েনাতে গেছি, তো ওখানে অনেক বক্তব্য আছে, পরে ধীরে ধীরে বলবো। ডিফেন্স মেকানিজম, কী করলে আমাদের অ্যাংজাইটি সলভ হয়, আমরা কনফ্লিক্ট খানিকটা রিজলভ করে শান্তিতে ঘুমোতে পারি, কীভাবে থাকতে পারি, কীভাবে ভালো থাকতে পারি, সমস্ত কিছুর ব্যাখ্যা দিয়েছেন। অবচেতন মনের ব্যাপারটাই আসুন। অবচেতন মনের, আমাদের অবচেতন মনই কিন্তু 80%, সচেতন মন, কনশাস মাইন্ড কিন্তু মাত্র 20%। এটা একটা ওয়াইসবার্গের মধ্যে দিয়ে উনি দেখিয়েছেন। যাই হোক, এই হলো মোটামুটি, আমি খুব ছোট করে, খুব ব্রিফলি, জাস্ট 2-4 লাইনের মধ্যে করে আমি স্কুলস অফ সাইকোলজিটা বুঝিয়ে বললাম। ডিটেলে আমি পরে কখনো নিশ্চয়ই আবার জানাবো, কিন্তু তাড়াতাড়িতে তোমার স্কুলস অফ সাইকোলজি যদি শিখতে হয় ছোট্ট করে আমি বললাম। এরপরে তোমরা একটা বই, মানে তোমাদের ISCর বইতে বা গুগলেও যদি পড়ে ফেলো স্কুলস অফ সাইকোলজি, দেখবে চটপট বুঝে যাচ্ছ। এটা শুনে নিয়ে বড় দেখবে চটপট সব বুঝে যাচ্ছ, ঠিক আছে।